দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চল এই ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত। দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার, তবে বিস্তার বেশ কম, 250 থেকে 350 কিলোমিটার। কিভাবে সৃষ্টি হয়েছিল? হিমালয় পর্বত গঠনকালে গন্ডওয়ানা ল্যান্ডের উত্তরাংশে এক অবনমিত অঞ্চল সৃষ্টি হয়। হিমালয় থেকে নেমে আসা নদীগুলির পলি দ্বারা এই অবনত অঞ্চল দীর্ঘদিন ধরে ভরাট হয়ে সৃষ্টি হয় এই সমভূমি। নদী দ্বারা সৃষ্ট, তাই নদী গঠিত, আবার নদীর পলি দ্বারা সৃষ্ট, তাই পলল সমভূমি। উত্তরের এই সমভূমি অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা যায়: উত্তরের নদী গঠিত সমভূমি আর ভারতের পশ্চিম দিকে রাজস্থানের মরু অঞ্চল। উত্তরের নদী গঠিত সমভূমি একে আবার প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর কতগুলি উপবিভাগে ভাগ করা যায়। প্রস্থ বরাবর 4টি ভাগ: ভাবর, তরাই, খাদার, ভাঙ্গার। দৈর্ঘ্য অনুসারে 3টি উপবিভাগ: সিন্ধু সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, গঙ্গা সমভূমি। গঙ্গা সমভূমিকে আবার উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা এবং নিম্ন গঙ্গা সমভূমিতে ভাগ করা হয়েছে। প্রস্থ বরাবর 4টি ভাগে ভাগ করা যায়। ভাবর শিবালিক পর্বত পাদদেশে নদীবাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত অঞ্চল, বেশ প্রাচীন পলি দ্বারা গঠিত। তরাই অঞ্চল ভাবরের দক্ষিণে অবস্থিত অপেক্ষাকৃত নবীন পলিগঠিত অঞ্চল। খাদার নবীন পলিগঠিত অঞ্চল, এখানকার লবণাক্ত সমভূমি রেহ বা কাল্লার নামেও পরিচিত। এই একই ভূভাগ উচ্চগঙ্গা সমভূমিতে ভুর নামে পরিচিত। আর ভাঙ্গার অতি পুরাতন পলিগঠিত অঞ্চল, কাঁকরযুক্ত মাটি বলে কঙ্কর নামেও পরিচিত। ভাবর শিবালিক পর্বতবাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত অঞ্চল। তরাই ভাবরের দক্ষিণে অবস্থিত পলি সমৃদ্ধ অঞ্চল, ফলে এখানে কৃষিকাজও যথেষ্ট সম্ভব। খাদার নবীন পলিগঠিত, তাই যথেষ্ট উর্বর। ভাঙ্গার নদী থেকে বেশ দূরে অবস্থিত প্রাচীন পলিগঠিত অঞ্চল। যেহেতু প্রাচীন পলিগঠিত, তাই উর্বরতা কমে গিয়েছে, এজন্য কৃষির উপযোগিতাও অনেকটাই কম। নদীর ভিত্তিতে সিন্ধু সমভূমি সমগ্র পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের অংশবিশেষ নিয়ে গঠিত। দৈর্ঘ্য 640 কিলোমিটার, প্রস্থ 300 কিলোমিটার, উচ্চতা গড়ে 200 থেকে 250 মিটার। সিন্ধু এবং তার 5টি উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা নদীর দ্বারা পলিগঠিত অঞ্চল। 2টি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, সেটা আমরা জানি। আর এখানে যেহেতু 5টা নদী মিলে সমভূমি তৈরি হয়েছে, তাই একে বলা হয় পঞ্চ আব বা পাঞ্জাব। এই অঞ্চলে স্বাভাবিক বাঁধের দ্বারা বিচ্ছিন্ন অঞ্চলটি ধায়া নামে পরিচিত। নবীন পলিগঠিত অঞ্চলটি বেট এবং ক্ষুদ্র নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত স্থান চোস নামে পরিচিত। ব্রহ্মপুত্র সমভূমি উত্তরে শিবালিক পর্বত ও দক্ষিণে মেঘালয় মালভূমির মধ্যবর্তী অঞ্চল। দৈর্ঘ্য 750 কিলোমিটার, প্রস্থ 80 কিলোমিটার, উচ্চতা বেশ কম, গড়ে 30 থেকে 150 মিটার। যেহেতু এই ব্রহ্মপুত্র সমভূমির অধিকাংশ স্থান অসম রাজ্যে অবস্থিত, তাই এর অপর নাম অসম উপত্যকা। ব্রহ্মপুত্র ও তার উপনদী সমূহের পলি সঞ্চয়ের ফলে গঠিত সংকীর্ণ ভি আকৃতি উপত্যকা, এবং এই বিশিষ্ট আকৃতির জন্য এই সমভূমি অঞ্চলটি প্রতি বছর বন্যার জলে প্লাবিত হয়। ব্রহ্মপুত্র নদে অবস্থিত মাজুলি দ্বীপটি বিশ্বের বৃহত্তম নদীচড়া। গঙ্গা সমভূমি পশ্চিমে যমুনা নদী থেকে পূর্বে হুগলি নদীর মোহনা পর্যন্ত অবস্থিত। দৈর্ঘ্য প্রায় 1350 কিলোমিটার, প্রস্থ 240 থেকে 320 কিলোমিটার। ভূপ্রকৃতি অনুসারে এটি 3টি উপবিভাগে বিভক্ত: উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গঙ্গা সমভূমি এবং নিম্ন গঙ্গা সমভূমি। গঙ্গা সমভূমিকে আরেকটু ডিটেলসে জেনে নেওয়া যাক। উচ্চ গঙ্গা সমভূমি পশ্চিমে যমুনা নদী থেকে পূর্বে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত। উচ্চতা গড়ে 100 থেকে 300 মিটার। এখানকার প্রধান নদীগুলি হল রামগঙ্গা, গোমতী, যমুনা ইত্যাদি। গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী স্থান দোয়াব নামে পরিচিত। স্বাভাবিকবাদ, প্লাবনভূমি, নদীবাগ এখানকার অত্যন্ত পরিচিত ভূপ্রকৃতি। ভূপ্রাকৃতিকভাবে এই অঞ্চলটি ভাবর, তরাই, খাদার এবং ভাঙ্গার এই 4টি উপবিভাগে বিভক্ত। মধ্যগঙ্গা সমভূমি উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং সমগ্র বিহার রাজ্য নিয়ে
গঠিত। উচ্চতা গড়ে 50 থেকে 100 মিটার। ঘরঘরা, গণ্ডক, কোশি ইত্যাদি এই অঞ্চলের প্রধান নদী। এই অঞ্চলটি গভীর, অর্থাৎ এখানকার সমভূমি যথেষ্ট গভীর, আর নদীগুলি প্রায়শই গতিপথ পরিবর্তন করে থাকে, ফলে বেশ বন্যা বহুল অঞ্চল। এর মধ্যে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। কোশি অর্থাৎ হিন্দিতে বলা হয় কোসনা। এই নদীতে প্রতি বছর প্রবল বন্যা হয়, এই জন্য বিহারের মানুষ বা বিহার বন্যাপ্লাবিত হয়, তাই এই নামকরণ। নিম্ন গঙ্গা সমভূমি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নিয়ে গঠিত। উচ্চতা খুবই কম, যেহেতু সমুদ্রের কাছে পৌঁছে গেছে। গড়ে 30 মিটার। প্রধান নদীগুলি আমাদের পরিচিত ভাগীরথী, জলঙ্গি, মাথাভাঙা ইত্যাদি। ভূপ্রাকৃতিগতভাবে 4টে ভাগ: তরাই ও ডুয়ার্স, উত্তরবঙ্গের সমভূমি, রাঢ় সমভূমি এবং বদ্বীপ সমভূমি। এবার উত্তরের সমভূমির দ্বিতীয় উপবিভাগ রাজস্থানের মরু অঞ্চল সম্পর্কে। ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি অঞ্চল। সমগ্র রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশ নিয়ে গঠিত। এই অঞ্চলটি থর মরুভূমি নামে পরিচিত। এখানকার উচ্চতা গড়ে 150 মিটার। রান, ধান, ধ্রিয়ান প্রভৃতি বিশিষ্ট ভূমিরূপ এই অঞ্চলে দেখতে পাওয়া যায় এবং এই বৈশিষ্ট্যের কারণে সমগ্র অঞ্চলটি 5টি উপবিভাগে বিভক্ত: বাগার, আরাবল্লী পর্বতের পাদদেশ ভূমি এবং মরুদ্যান অঞ্চল; রোহি, আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে নদী বিধৌত উর্বর ভূমি, একমাত্র কৃষিযোগ্য অংশও; থালি, লুনি নদীর উত্তরের বালি গঠিত ক্ষুদ্র মরু অঞ্চল; হামাদা, পশ্চিমাংশের বালি এবং শিলা গঠিত অঞ্চল; আর অবশেষে মরুস্থলী, মৃতের স্থান, বালিময় শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন প্রকৃত মরু অঞ্চল। রাজস্থানের মরু অঞ্চলের কতগুলি বিশেষ ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য: ধ্রিয়ান বা চলমান বালিয়াড়ি। রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় ধ্রিয়ান নামে পরিচিত। বায়ুর গতির জন্য বায়ুর সাথে সাথে বালি উড়ে গিয়ে স্থান পরিবর্তন করে এবং বালিয়াড়িগুলিও স্থান পরিবর্তন করে, অর্থাৎ মনে হয় বালিয়াড়িগুলি যেন চলছে। ধান্দ, লবণাক্ত অস্থায়ী হ্রদগুলিকে বলা হয় ধান্দ। এর মধ্যে বৃহত্তম হলো সাম্বার। এছাড়া দিদওয়ানা, দেগানা ইত্যাদিও এক একটি ধান্দের উদাহরণ। রান, এই অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকেই আবার স্থানীয়ভাবে রান ও বলা হয়ে থাকে। বাগার, আরাবল্লী পর্বতে পাদদেশের ভূমি বাগার নামে পরিচিত। রোহি, আরাবল্লী পর্বত এই অঞ্চলটি মরুভূমি অঞ্চলের মধ্যে একমাত্র কৃষির উপযোগী অঞ্চল। থালি, লুনি নদীর উত্তরের বালি গঠিত সমভূমি অঞ্চল। হামাদা, পশ্চিম প্রান্তের বালি এবং শিলা গঠিত অঞ্চল, বেশ অনুর্বর। মরুস্থলী, প্রকৃত মরুভূমি, প্রাণহীন, ঊষর, অত্যন্ত শুষ্ক স্থান। তাহলে এবার জেনে নেব এই সমভূমি অঞ্চলের কি গুরুত্ব রয়েছে। উর্বর পলি গঠিত বলে কৃষিকাজের উপযুক্ত, সমতল ভূমি বলে শিল্প স্থাপন অতি সহজেই করা যেতে পারে, আর যেহেতু সমতল ভূমি তাই সহজে রাস্তাঘাটও নির্মাণ করা যায়। এর ফলে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়, যোগাযোগ এবং পরিবহনের ক্ষেত্রে সুবিধা হয়। আর এত সুবিধা পাওয়া যায় বলে মানুষ বসতি স্থাপনের জন্য প্রাচীন কাল থেকে সভ্যতার বিকাশের সময় থেকে সমভূমি অঞ্চলকে গ্রহণ করে এসেছে এবং পৃথিবীর 80% জনসংখ্যা সমভূমি অঞ্চলেই বাস করে থাকে।